ইন্টারনেট ব্যবহারে দেশে প্রতি ২০ সেকেন্ডে ঘটছে একটি করে সাইবার অপরাধ। ক্ষতিকর প্রভাব পড়ছে ব্যক্তি ও জাতীয় জীবনে। নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়ার তাগিদ। এবার চট্টগ্রাম পুলিশের বিরুদ্ধে ছিনতাই, মাদক ব্যবসা ও আটকে রেখে অর্থ আদায়ের মতো অভিযোগ। বিভিন্ন মেয়াদে সাজার পরও কমছে না অপরাধ প্রবণতা। নবম দিনের মতো চলছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি। বিকেলে ফেডারেশনের বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত। উন্নত দেশে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা কাজে লাগানোর উদ্যোগ ভারতীয় ব্যবসায়ীদের। যৌথ বিনিয়োগে এদেশে শিল্প স্থাপনের প্রক্রিয়া শুরু। এবং ইসলামের নামে সন্ত্রাসের বিরুদ্ধে নিউ ইয়র্কে প্রচারাভিযানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিবাদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ইন্টারনেট ব্যবহারে দেশে ক্রমে বাড়ছে সাইবার অপরাধ। বেসরকারি হিসেবে প্রতি ২০ সেকেন্ডে এ ধরনের একটি অপরাধ সংঘটিত হচ্ছে, যার ক্ষতিকর প্রভাব পড়ছে ব্যক্তি থেকে শুরু করে জাতীয় জীবনেও। এ অবস্থায় শঙ্কা প্রকাশ করে বিশ্লেষকরা বলছেন, এখনই সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করা না গেলে অচিরেই হুমকির মুখে পড়বে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। সাইবার অপরাধ নিয়ে তারিকুজ্জামান শিমুলের ৪ পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। অপলক নয়নে অবিরাম চেয়ে থাকা, শহর কিংবা গ্রামে, ঘরে কি বাইরে, এক মনা চাহনির এমন দৃশ্য আজকাল কোথাও যেন অচেনা নয়। কেননা যুগটাই এখন ফেসবুকের। দেশে ক্রমশ বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। সরকারি হিসেবে বর্তমানে বাংলাদেশে ইন্টারনেটের গ্রাহক প্রায় ৫.৫ কোটি। এর মধ্যে কেবল গত ২ বছরে গ্রাহক সংখ্যা বেড়েছে প্রায় ২ কোটি। বিপুল সংখ্যক এসব মানুষ আবার যুক্ত হচ্ছেন সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমের সঙ্গে। বিশেষ করে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে। ইন্টারনেটের ক্রমবর্ধমান এই ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। বেসরকারি এক গবেষণায় দেখা গেছে, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় ৬০% কোনো না কোনোভাবে সাইবার অপরাধের শিকার হচ্ছেন। ছদ্মবেশে বখাটেপনা থেকে শুরু করে সামাজিক মাধ্যমে অহরহই হচ্ছে হ্যাকিং, ঘটছে ব্ল্যাকমেইলের মতো ঘটনাও। হুট করে লগ ইন করতে পারছি না, তা আমি আমার ফ্রেন্ডের একটা আইডি থেকে আমার আইডিটা চেক করি, তো দেখি যে পোস্টের মধ্যে নিচে লেখা আছে যে আইডিটা বিক্রয় করা হবে। যদি এই পরিমাণ টাকা না দেন তাহলে এটা থেকে আমি অনেক আনইউজুয়াল বা পোস্ট বা এই টাইপের কিছু একটা করবে আর কি। যেগুলো আমরা আসলে পোস্ট করতে চাই না এমন কিছু ছবি কালেক্ট করে তারা ওখানে পোস্ট করে দিচ্ছে। কেবল সামাজিক মাধ্যমেই নয়, সাইবার আক্রমণ হচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও। এমনকি নিরাপত্তা বাহিনীর ওয়েবসাইটগুলোও এই হামলা থেকে রেহাই পাচ্ছে না। তথ্য চুরির পাশাপাশি দেশের ব্যাংকিং ও অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানে প্রায়ই ঘটছে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার মতো ঘটনা। ব্যাংক অ্যাক্সেস করতে গিয়ে দেখি যে আমার ব্যাংক অ্যাক্সেস করতে পারছি না এবং টাকাও নেই। সিমটাকে রিপ্লেস করে ওরা সিমের থ্রুতে আমার ইন্টারনেট ব্যাংকের টাকাটাকে সরায় নিয়ে গেছে। এই অবস্থাকে সমাজ ও রাষ্ট্রের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানীরা। যে কোনো প্রযুক্তির নেগেটিভ অ্যাপ্লিকেশন আছে এবং সব দেশেই হয়েছে। এটার মাধ্যমে ক্রাইম যদি হতে থাকে তাহলে ক্রিমিনালিটিটা প্রচণ্ড বাড়তে থাকবে এবং এই টেকনোলজিটা সাংঘাতিক রকম ভয়াবহভাবে একটা ক্রিমিনাল টেকনোলজিতে রূপান্তরিত হবে। এই ইন্টারনেটের যে ঝুঁকিগুলো সম্পর্কে মানুষের সচেতন করাটা করতে হবে বেশি। কাউন্টার টেকনোলজি বাংলাদেশে আরো দ্রুত নিয়ে আসতে হবে। বলা হচ্ছে সামনের দিনগুলোতে অপরাধের সবচেয়ে বড় জগৎ হতে চলেছে সাইবার জগৎ। বিশেষ করে বাংলাদেশের মতো দেশ যেখানে ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই অসচেতন, সেখানে সাইবার অপরাধ দমনে সরকারের উদাসীনতা ক্ষতির বড় কারণ হতে পারে বলে মনে করছেন অপরাধ বিজ্ঞানীরা। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার চট্টগ্রামে যথাযথ দায়িত্ব পালন না করার পাশাপাশি ছিনতাই, মাদক ব্যবসা ও আটকে রেখে অর্থ আদায়ের মতো ফৌজদারি অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বিভিন্ন অপরাধে গত ৭ বছরে ৩,০০০ পুলিশ সদস্যকে তিরস্কার এবং সতর্কের মতো লঘুদণ্ডের পাশাপাশি ৩৬০ জনকে চাকরিচ্যুতির গুরুদণ্ডও দেওয়া হয়েছে। এ অবস্থায় সমাজবিজ্ঞানীরা বলছেন, পুলিশের মধ্যে অপরাধ প্রবণতা বাড়তে থাকায় আতঙ্কের মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুলিশ প্রশাসনের তথ্য অনুযায়ী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি বিভিন্ন অপরাধে ২০০৯ সালে ৬৫৮ জনকে, ২০১০ সালে ৪০১ জনকে, ২০১১ সালে ৬৮৬ জনকে, ২০১২ সালে ৬১৪ জনকে, ২০১৩ সালে ৩৪২ জনকে, ২০১৪ সালে ৩৭০ জন এবং ২০১৫ সালে ৪৫৮ জন পুলিশ সদস্যকে তিরস্কার, সতর্ক, পানিশমেন্ট ডিলের মতো লঘুদণ্ড দেওয়া হয়েছে। আর এ সময় চাকরিচ্যুত এবং কালো তালিকাভুক্ত করার মতো গুরুদণ্ড দেওয়া হয়েছে ৩০৭
জনকে, এর মধ্যে গত বছর সর্বোচ্চ 63 জন গুরুদণ্ড পেয়েছেন। এক ধরনের অভিযোগ আছে যেটা তার দায়িত্ব কর্তব্য পালনে ত্রুটি বিচ্যুতি। আর এক ধরনের অভিযোগ আমাদের কাছে আসে তার ফৌজদারি যে অপরাধ, সেই সমস্ত অপরাধ সংগঠনের অনেক সদস্যই আছে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে, তারা সাময়িকভাবে বরখাস্ত অবস্থায় আছে এবং আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং তার আদালতের চূড়ান্ত নিষ্পত্তির পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাগুলির ব্যবস্থা গ্রহণ করে। এই পরিসংখ্যান কিন্তু প্রকৃত চিত্র নয়। শুধুমাত্র শীর্ষ কর্মকর্তাদের কাছে যেসব অভিযোগ এসেছে তার তদন্ত শেষে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অপরাধ হয়েছে কিন্তু অভিযোগ না আসায় শাস্তি হয়নি, এই ধরনের উদাহরণ অনেক বেশি। তদন্ত করে 3 মাসের মধ্যে তার শাস্তিটাকে এনশিওর করা হয়। যদি সেক্ষেত্রে সে দোষী হয় তাহলে শাস্তি সর্বোচ্চ তার চাকরিচ্যুতি। যেগুলো ফৌজদারি নেচারের অপরাধ করা হয় সেক্ষেত্রে সরাসরি তাকে জেলেও অবস্থান করতে হয়। আমাদের ডিসিপ্লিনের ব্যাপারে আমরা একেবারে জিরো টলারেন্স থাকে। পুলিশের মধ্যে অপরাধ প্রবণতা বাড়তে থাকায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে বলে মনে করেন এই সমাজবিজ্ঞানী। যাদের হাতে দেশের জনগণের সকল নিরাপত্তা, তাদের মধ্যে যদি এই ধরনের অপরাধ প্রবণতাগুলি বৃদ্ধি পায়, পুলিশের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ চলে যাবে এবং অটোমেটিক্যালি সেটা মানুষের যে একটা আইন ভঙ্গ করার বা আইনকে প্রতিপালন না করার যে একটা প্রবণতা দেখা দিতে পারে, সেটা কিন্তু উঠে আসতে পারে। সবশেষ তথ্য অনুযায়ী সিএমপির উপপরিদর্শক এবং পরিদর্শক পদমর্যাদার অন্তত 17 জন কর্মকর্তা বিভিন্ন অপরাধে বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের 5 খুন মামলায় শরীয়তপুর থেকে নাজমা বেগম নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে তাকে নারায়ণগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মূলত হত্যাকাণ্ডের পরে বিভিন্ন তদন্তে নাজমা বেগমের সঙ্গে নিহত তসলিমার আর্থিক লেনদেন নিয়ে বিরত থাকার বিষয়টি বারবারই উঠে আসছিল। এমনকি গতকাল রিমান্ডে নেয়া আসামি মাহফুজও জিজ্ঞাসাবাদে নাজমা বেগমের নাম উল্লেখ করেছে বলে জানিয়েছে পুলিশ। এটি পরিপ্রেক্ষিতে শরীয়তপুরের ডামুডায় নাজমা অবস্থান করছে খবর পাওয়া গেলে সেখানে অভিযান চালানো হয়। রাতে সেখান থেকে তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় একই পরিবারের 5 জনকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই 2 জনকে গ্রেফতার করে পুলিশ। নবম দিনের মতো চলছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি। এদিকে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বৈঠকের পর কর্মবিরতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে আজ বিকেল 5টায় সাধারণ সভার ডাক দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। সভায় শিক্ষকদের কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফেডারেশনের মহাসচিব অধ্যাপক মাকসুদ কামাল। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। তিনি আরও বলেন, অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনার বিষয়বস্তু সারা দেশ থেকে আগত শিক্ষক নেতাদের কাছে তুলে ধরা হবে বলে জানান তিনি। শিক্ষকদের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, এই মর্যাদা যেন উত্তরোত্তর আরও বৃদ্ধি পায়, এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ওনার অভিব্যক্তি প্রকাশ করেছেন। আমাদেরকে অনুরোধ করেছেন যে আমরা যে কর্মবিরতিতে আছি এই কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার জন্যে। তো আজকে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের বিকাল 5টায় আমরা একটি সাধারণ সভা ডেকেছি। নতুন করে যদি সিদ্ধান্ত আমাদের নিতে হয় সেটাও সাধারণ সভা থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সাধারণ সভা শেষে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা নিব। দর্শক, আগে জানিয়েছি টানা নবম দিনে দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সজল দাস। আমরা কর্মবিরতির খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। মামুন, দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গত 9 দিন ধরে, অর্থাৎ আজকে 9 দিন চলছে, 9 দিন যাবত যে শিক্ষকদের কর্মবিরতি চলছে, এই কর্মবিরতির যে একটি সমাপ্তি ঘটবে এমন একটি সম্ভাবনা আজকে সকাল থেকে আমরা বুঝতে পারছি। সেটা আসলে গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শিক্ষক সমিতি ফেডারেশনের যে নেতারা রয়েছেন তাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বৈঠক করেছেন এবং তার বৈঠক থেকেই মূলত একটি ইঙ্গিত পাওয়া গেছে যে শিক্ষকদের যে দাবি দেওয়া ছিল অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অসামঞ্জস্য দূর করার দাবিতে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন গত 8 দিন ধরে, আজকে নবম দিন চলছে, এই আন্দোলনের একটি সুষ্ঠু সমাধানের পথ কিন্তু হয়তো খোলা হয়েছে। আমি সকালে কথা বলেছিলাম শিক্ষক সমিতি ফেডারেশনের যিনি মহাসচিব প্রফেসর মাকসুদ কামালের সাথে। তিনি সকালে অপরাজ্য বাংলার এখানে এসেছিলেন। তিনি এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যেটি বলেছেন যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা একটি ফলপ্রসূ আলোচনা করেছেন এবং সেই আলোচনার প্রেক্ষিতে তিনি বললেন যে আজকে বিকেল 5টার দিকে শিক্ষক সমিতি ফেডারেশনের যে নেতারা রয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত যে শিক্ষক সমিতি ফেডারেশন, সেই সমিতির
যে সদস্যরা রয়েছেন তাদের আজকে বিকেল 5টার দিকে একটি মিটিং হওয়ার কথা রয়েছে এবং এই মিটিং থেকেই আসলে সিদ্ধান্ত আসবে যে পরবর্তী কর্মসূচি কি হবে, কিংবা এই যে শিক্ষক ধর্মঘট চলছে গত 9 দিন ধরে, আজকে যে 9ম দিন চলছে শিক্ষক ধর্মঘটের। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেছি, আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোনো ডিপার্টমেন্টে ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না। বেশিরভাগ ডিপার্টমেন্টে শিক্ষকরা আসছেন, তাদের নিজস্ব কর্মকাণ্ড সেরে তারা নিজস্ব চেম্বারে বসে চলে যাচ্ছেন, কিন্তু তারা যে শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে যে ধর্মঘট চলছে, শিক্ষকদের যে অবস্থান, শিক্ষকদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতিতে তারা অটল রয়েছেন। যদিও গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের সাথে বৈঠক করেছেন, আজকে বিকেল আমাদেরকে যেটি জানিয়েছেন যে তিনি আমাদেরকে একটি ইঙ্গিত দিয়েছেন যে এই মিটিং থেকে আসলে সিদ্ধান্ত আসতে পারে যে আগামীকাল থেকে হয়তো এই শিক্ষক কর্মসূচি যে চলছে, যে শিক্ষার্থীদের যে পড়াশোনার কথা মাথায় রেখে তারা এই কর্মসূচি আপাতত বন্ধ রাখতে পারেন এবং এর পরবর্তীতে কি কর্মসূচি দিবেন মূলত ওই মিটিং থেকেই সেই সিদ্ধান্তটি নেওয়া হবে। তো মামুন, আজকে বিকেল 5টার দিকে মিটিং হবে এবং এরপরে প্রত্যেকটি শিক্ষক, যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রয়েছে, তারা নিজেদের মধ্যে মিটিং করবেন এবং এর মিটিং এর পরেই তারা সংবাদ সম্মেলন করবেন, হয়তো এমনটি আমাদেরকে তারা জানিয়েছেন। তো মামুন, সেই পর্যন্তই অপেক্ষা, এরপরে হয়তো বিশ্ববিদ্যালয়ের এই অচল অবস্থা কেটে আবারও শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পারেন। তো মামুন, এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, শিক্ষকদের কর্মবিরতিতে অচল রয়েছে দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী সজল দাস। যাচ্ছি পরের সংবাদে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 11:30টার দিকে বেগম জিয়া শেরেবাংলা নগরে সমাধিস্থলে যান। এর আগেই সেখানে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা বেগম জিয়ার সঙ্গে ছিলেন। জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনাই এখন বিএনপির মূল চ্যালেঞ্জ। এই মুহূর্তে গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা, জনগণের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসা, জনগণের ভোটের যে অধিকার, বাক স্বাধীনতা, জনগণের সংগঠন করবার স্বাধীনতা, মৌলিক যে অধিকারগুলো, সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসাই এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় কাজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সে আদর্শকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আবার মুক্ত করবার জন্যে, বাংলাদেশের মানুষের মুক্তির জন্যে, অর্থনৈতিক মুক্তির জন্যে আমরা কাজ করে যাব বলেই আজকে দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা তার মাজারে এসে শপথ গ্রহণ করেছি। সময় সংবাদে আরো থাকছে, শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, অভিযুক্তদের অস্বীকার, পুলিশ বলছে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সড়ক, রেল ও নৌপথে সংযুক্তি এবং উন্নত দেশগুলোতে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা কাজে লাগিয়ে উত্তর পূর্ব ভারত সহ বিভিন্ন দেশের বাজার ধরতে চান ভারতীয় ব্যবসায়ীরা। এ লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগে শিল্প স্থাপনের প্রক্রিয়া শুরু করেছেন প্রতিবেশী দেশটির ব্যবসায়ীরা। তবে সরকারি কিছু নিয়মনীতির বেড়াজালে বাংলাদেশি ব্যবসায়ীরা বিদেশে বিনিয়োগে পিছিয়ে আছেন বলে অভিযোগ শিল্প উদ্যোক্তাদের। বিস্তারিত হাজারা শিউলির রিপোর্টে। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $6 বিলিয়ন বেশি হলেও এতদিন বাংলাদেশে ভারতীয় শিল্প প্রতিষ্ঠানের যৌথ বিনিয়োগ ছিল হাতে গোনা। তবে ট্রানজিট চুক্তির পর বাংলাদেশে সরাসরি ও যৌথ বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন ভারতীয় শিল্পোদ্যোক্তারা। এক্ষেত্রে দুদেশের ভৌগোলিক নৈকট্য এবং বাংলাদেশের সস্তা শ্রমকে কাজে লাগিয়ে উৎপাদিত পণ্য উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের পাশাপাশি শুল্কমুক্ত সুবিধা পাওয়া 40টি দেশে রপ্তানি করতে চায় তারা। এতে দুদেশের বাণিজ্যিক ঘাটতি কমবে বলে মনে করেন ব্যবসায়ীরা। কনসেপ্টটা হচ্ছে যে বাংলাদেশের প্রোডাকশন বেস করো, এখান থেকে বাংলাদেশের চারপাশে রপ্তানি করো এবং বাংলাদেশের সাথে যে 40টা দেশে ডিউটি ফ্রি আছে সেগুলো ব্যবহার করো। ভারত যদি আমাদের সাথে শিল্পের মধ্যে থাকে, আমাদের ব্র্যান্ড আমরা পেয়ে যাব এবং বাই রোড চলে যেতে পারবে, তাড়াতাড়ি পৌঁছতে পারবে, কস্ট অফ প্রোডাকশন এখানে কম হবে, বাংলাদেশের এই ট্রেড ডেফিসিটটা কম হবে যদি আমরা বাংলাদেশি প্রোডাক্ট
ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করতে পারি। এটাকে একটা আউটসোর্সিং হাব হিসেবে দেখা যেতে পারে। এদেশের ব্যবসায়ীরা মনে করছেন এতে বিশ্ববাজারে বাংলাদেশের ব্র্যান্ড তৈরির পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পাবে। তবে শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, সক্ষমতা থাকলেও ক্যাপিটাল অ্যাকাউন্ট আইন সহ সরকারি কিছু নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশ, ভারত সহ অন্য দেশে সেভাবে বিনিয়োগ করতে পারছে না। এখন ভেরি লিমিটেড স্কোপে একটা স্পেসিফিক ইনভেস্টমেন্ট প্রপারলি বিওআই এবং আমাদের অর্থ মন্ত্রণালয়ে নিয়ে গেলে ওনারা অ্যাপ্রুভাল দিচ্ছেন, যে আমরা জাস্টিফাই করে বলতে হচ্ছে যে আমি আফ্রিকান কোনো একটা দেশে ইনভেস্টমেন্ট করতে চাই। এখনও কিন্তু এটা সুপরিসরে খুলে দেয়নি সরকার। বর্তমানে বাংলাদেশে গার্মেন্টস, টেক্সটাইল, অটোমোবাইল, ওষুধ, কৃষি ও খাদ্যপণ্য সহ বিভিন্ন সেক্টরে ভারতীয় প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। একটি মহলের বিরুদ্ধে শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, ভবনের বাসিন্দা এক শিক্ষক ও তার স্ত্রী জাদুঘরের কাজকর্মে বিভিন্নভাবে বাধা দিচ্ছেন, যদিও বিষয়টি অস্বীকার করেছেন ওই দম্পতি। এদিকে ক্যামেরার সামনে এই বিষয়ে কিছু বলতে রাজি হয়নি নিউ মার্কেট থানা পুলিশ। রাশেদ লিমনের রিপোর্ট। রাজধানীর এলিফ্যান্ট রোডে শহীদ জননী জাহানারা ইমামের পুরনো বাড়িটি ভেঙে 2005 সালে যৌথ উদ্যোগে তৈরি করা হয় এই বহুতল ভবনটি। শুরুতেই শর্ত ছিল এই বাড়ির দোতলায় একটি ফ্ল্যাটে প্রতিষ্ঠিত হবে একটি জাদুঘর, পাশাপাশি নিচতলায় থাকবে একটি মুরাল। কিন্তু শুরু থেকেই নানা বিপত্তির মধ্য দিয়ে যেতে হয় জাদুঘর কর্তৃপক্ষকে। প্রতিনিয়তই সইতে হচ্ছে মানসিক যন্ত্রণা, আর এজন্য তাদের সরাসরি অভিযোগ ভবনের বাসিন্দা এক দম্পতির দিকে। তাজুল মাস্টার এবং ওনার ওয়াইফ, ওনারা দুজনকে দেখে বুঝেই জানা যে বিষয়টা ওনারা করতে পারেন, কিন্তু ওনাদের বলার সাথে কাজের কোনো মিল নেই। যে ব্যক্তি পুলিশ দিয়ে একটা আমাদের সিকিউরিটি গার্ড একটা ছেলে মানুষ কিভাবে আপনার মার খাওয়াতে পারছেন মিথ্যা অভিযোগ দিয়ে, সন্ত্রাসী দিয়ে আমাদের কোনো হামলা করাবে না, কোনো প্রবলেম করবে না, এটার তো নিশ্চয়তা কেউ দিতে পারতেছে না। ওনার কারণে আমরা বাধ্য হয়েছি সপ্তাহে 6 দিনই মোরালের ভিতরে আমরা পর্দা দিয়ে রাখতে। একই কথা বলছেন ভবনের বাকি 9 জন মালিকের মধ্যে 7 জনই। উনি চাচ্ছে ওনার একক কথায় সবকিছু চলবে, এখানে জাদুঘর তার পছন্দ না। উনি বলছে যে এখানে অনেক অসামাজিক কার্যকলাপ হয়, এই সেই এগুলো। এদিকে অভিযুক্ত দম্পতি বলছে জাদুঘর নয়, বরং ফ্ল্যাট মালিকদের অন্তর্কোন্দলের জেরেই তাদের দিকে অভিযোগের তীর। বিশ্বের সবাই তো জানে জাহানারা ইমামকে, আমি কেন জাদুঘরের পিছনে লাগবো? এখানে মানুষগুলো মিথ্যাচার করতেছে আমাদের জাদুঘর নিয়ে। আমি আজকে 10 বছর এখানে থাকি। এদিকে একাধিকবার নিউ মার্কেট থানার হস্তক্ষেপেও মেলেনি সুরাহা। সবশেষ শনিবার দেয়া হয় আরও একটি অভিযোগপত্র। এ সম্পর্কে জানতে চাইলে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টেলিফোনে সময় সংবাদকে জানান বিষয়টি তদন্তাধীন, যদিও ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তিনি। মুক্তিযুদ্ধের সব হারানো এই মহিষী নারীর নেতৃত্বেই গণ আন্দোলনের রূপ নিয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবি। অথচ সেই দাবি পূরণের বিজয় উল্লাসে পুরো জাতি যখন আজ মাতোয়ারা, ঠিক তখনই তার উল্টো পাশে শহীদ জননীর এই জাদুঘরটি ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা। তারা বলছেন কর্তৃপক্ষের একটু সদয় দৃষ্টি অন্ধকারের থাপা থেকে রক্ষা করতে পারবে এই সংগ্রহশালাটিকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 22 বছর ধরে লাইনম্যান হিসেবে চাকরি করেন ফিরোজ কবির। তার পদবি লাইনম্যান হলেও তাকে লাইনম্যানের কাজ করতে হয় না কখনোই। বিদ্যুৎ দেওয়ার নাম করে অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই কর্মচারী। গাইবান্ধা শহরে রয়েছে তার 2টি বাড়িও। ফিরোজ কবিরের অনিয়ম ও দুর্নীতি নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। গাইবান্ধা শহরের কলেজ পাড়ার এই বাড়িটি ভাড়া দিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান ফিরোজ কবির। তার এই বাড়ির বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় 1 লাখ টাকা। পাশেই তার মালিকানাধীন ফাতেমা ছাত্রাবাস। দীর্ঘদিন ধরে মিটার ছাড়াই অবৈধভাবে ছাত্রাবাসটিতে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। পদবিতে লাইনম্যান হলেও সিবিএ নেতা হয় তাকে কোনো দায়িত্ব পালন করতে হয় না। ম্যাচের কোনো মিটার নাই, এটা ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয়ে গেছে। মাসের পর মাস যে ঢাকা গিয়ে থাকে, এখানে সে অফিসে ঠিকমতো হাজিরা দেয় না, কাজকর্ম করে না। অনেক সময় অফিসারদের উইদাউট কনসাল্টে সে কাজগুলো করে। বিদ্যুৎ অফিসে চাকরি করার জন্য তাকে বিদ্যুৎ বিল
দিতে হবে না, এটা তো ঠিক না। ফিরোজ কবিরের সীমাহীন দুর্নীতির বিষয়ে বিদ্যুৎ বিভাগে লিখিত অভিযোগ করা হলেও কোনো প্রতিকার মেলেনি। তার একটা লাইন থেকে আরো সাব লাইন দিছে, যেটা বিদ্যুৎ আইনের সম্পূর্ণভাবে অবৈধ। ওই যে অবৈধভাবে বিদ্যুৎ পুরাইতেছে আর বাকিটা আমাদের গ্রাহকের উপরে এসে চাপছে, কিন্তু আজ পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া গেল না। এদিকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার কথা স্বীকার করে এই কর্মকর্তা বললেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন। অনেকগুলো অভিযোগের মধ্যে একটা বড় অভিযোগও আছে যে বিদ্যুৎ বিল বকেয়া রেখে দিয়েছে সে। কয়েকদিন আগেও তাকে আমি একটা নোটিশ দিয়েছিলাম এবং ওভারঅল একটা নোটিশ দিয়েছিলাম যে 22 তারিখের মধ্যে সব বকেয়া পরিশোধ করতে হবে। সম্ভবত সে জমা দেয়নি। আমি এখন চেক আপ করে যদি না দিয়ে থাকে তাহলে আমরা আমাদের বিভাগীয় প্রক্রিয়া যাব। লাইনম্যান ফিরোজ কবির 5 বছর ধরে বিদ্যুতের শ্রমিকদের সংগঠন সিবিএর গাইবান্ধা শাখার একাংশের সভাপতি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদ আরো থাকছে। ভারতে এক পিএইচডি গবেষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করার অভিযোগ। শাস্তির দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই উল্লেখ করে ইসলামের নামে সন্ত্রাসের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে নিউ ইয়র্কের বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে এরই মধ্যে সংগঠনের নেতাকর্মীরা প্রচারাভিযান শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ইসলাম বিদ্বেষী বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বব্যাপী ইসলামের নামে জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও ধর্মের নামে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কমিউনিটিতে সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি মার্কিন সমাজে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশি আমেরিকানদের অবস্থান তুলে ধরতে প্রচারাভিযান শুরু করেছে নিউ ইয়র্ক পুলিশের বাংলাদেশি কর্মকর্তাদের সংগঠন বাপা। শনিবার সংগঠনের নেতাকর্মীরা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজাতে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লেফটেন্যান্ট শামসুল হক ও লেফটেন্যান্ট সৈয়দ সুমন, পুলিশ কর্মকর্তা হুমায়ুন কিবরিয়া এবং স্থানীয় কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রাম সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। ডোনাল্ড ট্রাম্প সে রাষ্ট্রপতি প্রার্থী, সে মনে করেন যে আমেরিকান মুসলমানরা অসাংবিধানিক এবং এদেরকে আমেরিকাতে যারা মুসলমান আছেন তাদেরকে আসা বন্ধ করে দেওয়া হবে, কিন্তু আমরা এর সোচ্চার প্রতিবাদ জানাচ্ছি। ইসলামের নামে একটি কুচক্রী গোষ্ঠী বিশ্বব্যাপী বর্বরোচিত হামলা চালাচ্ছে উল্লেখ করে শামসুল হক বলেন, মানবতার শত্রুদের রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের সবার গুরু দায়িত্ব এদেশের সংবিধান ও মূলনীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অথচ ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে শুধু সমালোচনার মুখেই পড়েননি, বরং দেশের সংবিধানকে অস্বীকার করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার অভাবকে ইসলামোফোবিয়া বলে মন্তব্য করেন সৈয়দ সুমন। ইসলাম শান্তির ধর্ম, এ বিষয়ে আমাদের সবাইকে একটি পরিষ্কার ধারণা দিতে হবে। ইসলামোফোবিয়া শব্দের সৃষ্টি হয়েছে প্রকৃত জ্ঞানের অভাব থেকে। এজন্যই আমরা সঠিক শিক্ষা দিতে প্রচারণায় নেমেছি। কোনো ধর্মেই সহিংসতার স্থান নেই। হামলাকারীদের মুসলমান নয় বরং মানবতার শত্রু হিসেবে আখ্যা দেন কাউন্সিলর ড্যানিয়েল ড্রাম। আমাদের পুলিশ, সেনা, নৌ বিমান বাহিনীতে অনেক মুসলিম ও বাংলাদেশি সদস্যরা রয়েছেন যারা প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন। তারা ভালো মানুষ, অথচ ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আরোপের যে কথা বলেছেন তা যুক্তরাষ্ট্রের নীতি বিরোধী। আমি এর তীব্র নিন্দা জানাই। এ সময় সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই বলেও মন্তব্য করেন পুলিশ কর্মকর্তারা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাত দলের 5 সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ম্যাগাজিন, 6 রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালায় র্যাব 2। আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং দীর্ঘদিন যাবৎ রাজধানী ও ওর আশপাশের এলাকায় ডাকাতি করছিল বলে জানায় র্যাব। তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য। এরা কেউই ঢাকাতে থাকে না, নারায়ণগঞ্জ, গাজীপুর ইত্যাদি এলাকায় তারা বসবাস করে। ঢাকাতেও তাদের 2-1 জন সদস্য থাকে। তারা যখন যেখানে কাজ হয় ইন্টারলিঙ্কের মাধ্যমে, অর্থাৎ একজনের সাথে আরেকজনের সাথে যোগাযোগ করে তারা এই ডাকাতিগুলি সম্পন্ন করে থাকে। এবং গতকালও তাদের একটা ডাকাতির প্রস্তুতি ছিল। আমাদের এই চৌকস দলটি
আপনার এরকম 5 জনের একটা সদস্যকে খুব সুন্দরভাবে আটক করতে সক্ষম হয়েছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্ন্যাক্স, পরোটা, মশলাসহ 600-রও বেশি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। মেলার শুরু থেকেই ক্রেতা সমাগমে খুশি বিক্রেতারা। এছাড়া মেলা উপলক্ষে অনেক প্রতিষ্ঠান নিয়ে এসেছে নতুন পণ্য। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দৈনন্দিন জীবনের সময় বাঁচানোর তাগিদেই এসব পণ্য কিনছেন ভোক্তারা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। ব্যস্ত নাগরিক জীবনের বাস্তবতাকে মেনেই ভোক্তারা ঝুঁকছেন রকমারি সব প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের দিকে। বাণিজ্য মেলার বেশ কয়েকটি স্টল প্যাভিলিয়নেও দেখা গেল সুস্বাদু এসব খাদ্যপণ্য কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা, যেখানে সমান গুরুত্ব পাচ্ছে স্বাদ আর স্বাস্থ্য নিরাপত্তার বিষয়। আমাদের লাইফটা এত বিজি, যা বলবো কি আমি সার্ভিস করি, ছেলে মেয়ে দেখাশোনা, তার ফলে আমার এইগুলি কিনে নিতে হয়, কারণ এটা আমার ঘরে করা সম্ভব হয় না। নাগেটস, মিটবল, সামুচা এই টাইপসের গুলো একটু বেশি কেনা হয় আর দামটা একটু বেশি, বাট ভালো জিনিস। ডিফারেন্ট আইটেম এখানে পাওয়া যায়, কিন্তু বাজারে গেলে এত কিছু দেখা যায় না। 650 টাকার জিনিস কিনলাম, এদের 65 টাকা ডিসকাউন্ট পেলাম। এক্সপায়ারিটিটা আগে দেখি, কারণ এটা কতটা, তারপরে হচ্ছে টেস্টের কথাটা মাথায় থাকে। রপ্তানিমুখী প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের পাশাপাশি ভোক্তা চাহিদা রয়েছে অভ্যন্তরীণ বাজারের জন্য তৈরি ঝটপট রান্না উপযোগী হিমায়িত খাদ্যপণ্যেরও। আর মেলায় তাৎক্ষণিক তৈরি গরম গরম কুকিজ চেখে দেখারও সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। নতুন কিছু প্রোডাক্ট আছে, চকো ফিস্ট, মালাই ক্রিম। এখানে আমরা কুকিজ বানাচ্ছি মানুষকে খাওয়ানোর জন্য, শুধু স্যাম্পলিং। ভালো হলে অবশ্যই মানুষ বাড়ি থেকে কিনে নেবে। ফুড যা আছে আমাদের, জেলি, আচার, সস, স্ন্যাক্স, বেভারেজ, জুস, ক্যান্ডি, কনফেকশনারি, অল ওভার 10% ডিসকাউন্ট রাখছি। মশলার কাস্টমারও আমরা বেশ ভালো পাচ্ছি। রাইসের বিশাল একটা সাড়া আছে। এখানে ফ্রোজেন ফুডের মধ্যে সব পাওয়া যাচ্ছে। আমাদের পরোটাটা হচ্ছে অনেক পপুলার, কারণ আমাদের পরোটা 14টা লেয়ার আছে। এছাড়া আমরা নতুন কোরমা এবং দো পেঁয়াজা নামে 2টা আইটেম বের করেছি। এগুলোর দাম 100 টাকা থেকে শুরু করে 450 টাকার মধ্যে। মেলায় ভোক্তাদের বহুমুখী চাহিদার কথা মাথায় রেখে নতুন পণ্য বাজারজাত করার কথা জানালেন বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 19তম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী সাজিদ রাজু। চলে যাচ্ছি তার কাছে। রাজু, পুরো মাসের হিসেব করি তাহলে আজকে কিন্তু বলা যায় যে প্রায় 2/3 শেষে, আজকে শেষের যে অংশে আমরা চলে এসেছি। তো বলা যায় যে গত 19 দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যে দর্শক সমাগম হয়েছে, শেষের দিকে এসে কিন্তু মোটামুটি সকালের শুরুর দিকেও মোটামুটি দর্শক সমাগম বেশ ভালো হচ্ছে। শুরুর দিকে যেটি ছিল যে মানুষের মধ্যে একটি আগ্রহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরুর দিকে মানুষ এসেছিল, কিন্তু মাঝখানের যে 10 দিন ক্রেতারা মোটামুটি তারা বলেছেন যে গত 10টা দিন ধরে তারা অপেক্ষা করেছেন, কিন্তু সেই অপেক্ষার পালা এখন শেষ হতে চলেছে। আজকে আমরা সকালে সেই যেরকম দেখলাম যে সকাল থেকেই কিন্তু দর্শনার্থীদের এবং ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এবং আজকে সেই ভিড়ের মধ্যে আমরা দেখতে পেরেছি যে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার এবং বয়সী মানুষ এই বাণিজ্য মেলায় এসেছেন এবং তারা বিভিন্ন স্টল, প্যাভিলিয়ন এবং দোকানগুলো তারা ঘুরে ঘুরে দেখছেন এবং পণ্য কিনছেন। তো আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি যে এই যে 10 দিন বাণিজ্য মেলা রয়েছে, তারা এই 10 দিনে মোটামুটি গত 10 দিনের যে মন্দা ভাব, তারা বলছেন যে মন্দা ভাব ছিল সেটি কাটিয়ে উঠতে পারবেন এবং তাদের যে প্রত্যাশিত লক্ষ্যমাত্রা সেটি তারা পূরণ করতে পারবেন, বিক্রেতারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো মামুন, এই ছিল আমার হাতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য। দর্শক, রাজধানীর শেরেবাংলা নগরে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ রাজু, জানাচ্ছিলেন বাণিজ্য মেলার বেচা বিক্রির খবরাখবর। যাচ্ছি পরের সংবাদে। নড়াইলে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সার ও কীটনাশক সহ কৃষি উপকরণের বাড়তি মূল্য কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে তাদের। তবু আশায় বুক বেঁধে মৌসুমের শুরুতেই বোরো আবাদে নেমে পড়েছেন কৃষকরা। খায়রুল আরেফিন রানার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলা সহ বিভিন্ন এলাকার মাঠে যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ। শীতকে উপেক্ষা করে বিরামহীন কাজ করছেন ধান চাষিরা। পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন সমান তালে। শুষ্ক জমিতে সেচ দিয়ে ট্রাক্টরে প্রস্তুত করা হচ্ছে বোরো আবাদের জমি। এরপর নিড়ানি দিয়ে ঘাস বেছে সারি সারি রোপণ করা হচ্ছে ধান চারা। তবে কৃষি উপকরণের মূল্য বৃদ্ধিতে কিছুটা দুশ্চিন্তায় চাষিরা। সার, ওষুধ, পানি, ডিজেল, তেলের দাম বাড়াতে যে পরিমাণে টাকা কৃষকের খরচ হয়, ওই ধান বেচলি বছর শেষে ওই কৃষকের দাম বা সার ওষুধের দাম ওই ধান বেচলি হয় না। ধানের মন আছে 560 টাকা, 1 মন ধান ফলাতে গেলি লাগে আছে 750 টাকা, 700 টাকা। বাইরে থাকতে এটা করতেই হবে, ধানের দাম না থাকলেও করতে হবে।
থাকলেও করতে হবে। এদিকে কৃষকদের খরচ পুষিয়ে নিতে ফলন বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি বিভাগের কর্মকর্তা। উপযুক্ত বয়সে চারা লাগানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এর জন্য কৃষকরা এখন, কারণ একদিন চারার বয়স বাড়লে বিঘা প্রতি প্রায় 7 থেকে 8 কেজি ফলন কমে যায়, এই বিষয়টা কৃষকদের বলা যায় যে গোচরীভূত হয়েছে, তারা বুঝতে পেরেছে। চলতি মৌসুমে নড়াইলে 42,134 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নড়াইল। দর্শক, রাজধানীর গ্রিন রোড এলাকার একটি ভবনের পার্কিংয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজক। সেখানে রয়েছেন সহকর্মী শাফিন জাহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন। মামুন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদের একটা জিনিস জানিয়ে দিতে চাই যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুক কিন্তু প্রতি মাসে তাদের অভিযান চালায় এবং তারই অংশ হিসেবে আজকে আমি এই মুহূর্তে আছি ধানমন্ডিতে, অর্থাৎ ধানমন্ডি 3-এর এই রোডটাতে। এখানে একটি ভবনে নিচতলায় অর্থাৎ বেসমেন্টের নিচে সাধারণত বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও দেখা যাচ্ছে যে রাজধানীর বিভিন্ন ভবনগুলোর নিচে কিন্তু এই পার্কিংয়ের জায়গাগুলো কিন্তু ব্যবহার করে কিন্তু অবৈধভাবে কিন্তু পার্কিং প্লেস এবং অবৈধ শোরুম, গোডাউন এগুলো অনেকেই কিন্তু ব্যবহার করে থাকেন। তো রাজুক এবার যেটা করছেন সেটা হচ্ছে যে যারা এই অবৈধভাবে পার্কিং প্লেসে অর্থাৎ ভবনের বেসমেন্টে অবৈধ শোরুম, গোডাউন কিংবা অন্যান্য কাজে ব্যবহৃত করছেন এইসব জায়গাগুলোকে, সেই জায়গাগুলোকে উচ্ছেদ করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভবনের নিচে, অর্থাৎ এটি হচ্ছে একটি সুপার শপ, স্বপ্ন নামের যে সুপার শপটি আছে সেই সুপার শপের যে মালামাল, সেই মালামাল কিন্তু এই ভবনের নিচে বেসমেন্টে কিন্তু দেখতে পাচ্ছেন একটি রুম ব্যবহার করে, স্টোর রুম ব্যবহার করা হয়েছে এবং সেই স্টোর রুম ব্যবহার করে কিন্তু সেখানে তাদের মালামাল রাখা হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে এই জায়গাটিতে পার্কিং করা যায় নাই এবং পার্কিং করা পসিবল ছিল না। আপনার মাধ্যমে মামুন আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে এর আগেও কিন্তু 3 মাস আগে এই স্বপ্নকে কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই সাথে 7 লাখ টাকা জরিমানা করা হয়েছিল, যাতে তারা এই অবৈধভাবে যে স্টোর রুমটি ব্যবহার করছে সেটি যেন উচ্ছেদ করে ফেলে। তো গত 3 মাস ধরে তাদের নোটিশ দেওয়ার পরেও তারা এই কাজটি করেননি এবং তাদের এই মালামাল সরিয়ে নেননি কিংবা এই স্টোরটি আগের উপযোগীভাবে ব্যবহার করেননি। তার ফলে এখন রাজুক এসে এই স্বপ্নের এই জায়গাটিকে, অর্থাৎ এই পার্কিংয়ের এই জায়গাটিতে যে স্টোরটি ব্যবহার করা হয়েছে সেই স্টোরটি ভেঙে দিচ্ছেন এবং উচ্ছেদ করছেন এবং সেই সাথে কিন্তু 6 লাখ টাকা আবারও তাদের বিরুদ্ধে জরিমানা করেছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আজকে এই উচ্ছেদ অভিযানে কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে রাজুকের নাসিরউদ্দিন আহমেদ এবং সেই সাথে পরিচালক শাহ আলম চৌধুরী, অর্থাৎ রাজধানী উন্নয়ন রাজুকের জোন 5-এর পরিচালক শাহ আলম চৌধুরী এই উচ্ছেদটি পরিচালনা করছেন। আর মামুন, আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে ধানমন্ডি এলাকাতে যে বিশেষ করে যে ভবনগুলোর নিচে পার্কিং প্লেসে অবৈধভাবে শোরুম কিংবা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে, সেই উচ্ছেদ কর্মসূচি রাজুক অভিযান পরিচালনা করবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেই সাথে রাস্তার 2 ধারে যারা অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখছেন এবং সেই সব গাড়িগুলোকে উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন এবং পর্যায়ক্রমে আজকে থেকে এবং পরবর্তীতে ঢাকার বিভিন্ন স্থানে এই উচ্ছেদ কার্যক্রম তারা পরিচালনা করবেন বলে আমরা জানতে পেরেছি। তো মোটামুটি আমার কাছে কামরুল এই ছিল এই এলাকা থেকে রাজুকের উচ্ছেদের অভিযানের সর্বশেষ খবর। আমরা পরবর্তীতে জানতে পারলে আরও কিছু আপডেট থাকলে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মামুন। পরবর্তীতে আরও তথ্য জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, রাজধানীর গ্রিন রোড এলাকার একটি ভবনের পার্কিংয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজক। সেখান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাফিন জাহিদ। সময় সংবাদের বর্ষপূর্তি উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে যাওয়ার পথের আয়োজনে আজ ছিল রূপালী ইলিশের ভান্ডার জেলা চাঁদপুর। জানতে চেষ্টা করেছে দর্শকের মতামত, অভিযোগ, সমালোচনা। সংবাদ ভিত্তিক চ্যানেল হিসেবে সময় সংবাদ বিভিন্ন জেলার সমস্যা কতটুকু তুলে ধরতে পেরেছে তা জানতে চাওয়া হয় দর্শকদের কাছে। সেই সাথে সেসব সমস্যার সমাধান হয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়। শহর এবং গ্রামাঞ্চলের শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তুলে ধরার প্রশংসাও করেন দর্শকরা। এ সময় অনলাইনে সময় সংবাদের প্রসার বাড়ানোর পরামর্শ দেন তারা। এছাড়া গ্রাম বা জেলা পর্যায়ের সংবাদ প্রচারের প্রতি গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান দর্শকরা। এখানে সবচেয়ে বড় সমস্যা যেটি সেটা হলো নদী দূষণ এবং নদী দখল।
তো সময় টিভি প্রায়শই এই সমস্যাগুলো তুলে আনছে। আমরা প্রত্যাশা করব এই সমস্যাগুলি আরও যদি ব্যাপকভাবে তুলে আনা হয় মানুষ উপকৃত হবে। অনলাইনে সময় সংবাদের রিপোর্টগুলো কিছুটা কম, সেটা প্রসার আরও বাড়ানো যেতে পারে, সেটা ভালো হবে। কারণ অনেকেই এখন আমাদের জেনারেশনে অনলাইনের উপর ডিপেন্ড করে আছে। তো যদি এইটা যদি বাড়ানো যায় তাহলে অবশ্যই ভালো হবে। রাজধানীর সংবাদ নৈকট্যের কারণে যে কোনো সংবাদ 80 থেকে 100 ভাগ গুরুত্ব পায়, কিন্তু গ্রাম বা জেলা পর্যায়ের সংবাদগুলো গুরুত্ব থাকা সত্ত্বেও অনেক সময় 50 ভাগ গুরুত্ব পায় না। দেশের বাইরের খবর। পিএইচডি গবেষক এক দলিত শিক্ষার্থীকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করার অভিযোগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বান্দারু দাত্রেয়ে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে সোমবার রাজধানী দিল্লি সহ বিক্ষোভ হয়েছে বেশ কয়েকটি বড় বড় শহরে। গেল আগস্টে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের জের ধরে কেন্দ্রীয় মন্ত্রীর সুপারিশে রোহিত ভামুল নামের ওই শিক্ষার্থীকে হোস্টেল থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। অপমান সইতে না পেরে আত্মহত্যা করে সেই শিক্ষার্থী। হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দলিত সম্প্রদায়ের এক মেধাবী ছাত্রের আত্মহত্যার খবরে সোমবার বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। বিক্ষোভে বাধা দিতে গেলে সংঘাত বেঁধে যায় পুলিশের সঙ্গে। আত্মহত্যাকারী শিক্ষার্থীর নাম রোহিত ভামুলা। 25 বছর বয়সী রোহিত ছিলেন একজন গবেষক শিক্ষার্থী। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, গেল বছরের আগস্টে ক্ষমতাসীন দল বিজেপি প্রভাবিত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক ছাত্র নেতাকে মারধরের অভিযোগ ওঠে রোহিত ও তার সঙ্গীদের বিরুদ্ধে। এর জেরে কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয়র নির্দেশে গত 21শে ডিসেম্বর হোস্টেল থেকে বের করে দেওয়া হয় রোহিত সহ 5 শিক্ষার্থীকে। এই ঘটনায় প্রচন্ড মানসিক আঘাত রোহিতকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। রোহিত সহ 5 শিক্ষার্থীর শাস্তির সুপারিশ করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি লেখেন ক্ষমতাসীন বিজেপি সরকারের মন্ত্রী বন্দারু দত্তাত্রেয়। সেই চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠায় মন্ত্রণালয়। আর এর মাধ্যমে শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চাপ দেয় সরকার। এটা অন্যায্য। সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহি করতে হবে। মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি পাঠানোর ঘটনায় এই ইস্যুতে জড়িয়ে গেছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানিও। দিল্লিতে অবস্থিত মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আর গোটা ঘটনা খতিয়ে দেখতে 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের কথা জানায় মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা সরকার কেউ কারোর কাজে হস্তক্ষেপ করে না, এটা আইনে স্পষ্টভাবে বলা আছে। তাই এই স্পর্শকাতর ইস্যুতে রাজনৈতিক বক্তব্য দেয়া কারোরই উচিত হবে না। এই ঘটনায় 8 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 4 জনের বিরুদ্ধে। জাহিদুর রহমান, সময় সংবাদ। মুসলিম নারীরা ইংরেজি ভাষা শিখতে ব্যর্থ হলে তাদের যুক্তরাজ্য থেকে বিতাড়িত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রিটেনে থাকা বিচ্ছিন্ন সম্প্রদায়ের নারীদের ইংরেজি ভাষা শিক্ষার জন্য 2 কোটি পাউন্ড তহবিল গঠনের পরিকল্পনা প্রকাশের পর সোমবার এ ঘোষণা দেন তিনি বলেন, ব্রিটেনে প্রবেশের 2 থেকে 2.5 বছর পর অভিবাসীদের ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অন্যথায় তাদের বিতাড়িত করা হবে। প্রায় 1,90,000 মুসলিম নারী রয়েছেন যাদের 22% ইংরেজিতে দক্ষতা সীমিত। ইংরেজি ভাষার অদক্ষতার কারণে মুসলিমরা উগ্রবাদীদের দ্বারা সহজেই প্রভাবিত হয়ে পড়ছে এবং ব্রিটেনে তাদের অবস্থাও নাজুক হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও যে সকল দম্পতি 5 বছরের ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে তাদেরও 2 থেকে 2.5 বছর পর ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে ক্যামেরনের এ মন্তব্যের পর মুসলিম দল ও প্রতিপক্ষ দলগুলোর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোটের বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 25 জন। এতে আহত হয়েছেন আরও অনেকে। সোমবার মধ্যরাতে স্থানীয় পুলিশ ভবন ও ট্রাফিক সদর দফতরে বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই পুলিশ সদস্য ও হাউথি বিদ্রোহীদের সমর্থক বলে জানায় বিবিসি। গেল সোমবারও সৌদি জোটের বিমান হামলায় এক ইয়েমেনি সাংবাদিক নিহত হন। এ নিয়ে দেশটিতে সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারালেন কমপক্ষে 8 সংবাদকর্মী। জাতিসংঘের তথ্য মতে গেল বছরের মার্চ থেকে দেশটিতে সৌদি জোটের বিমান হামলা ও সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 6,000 মানুষ, যাদের অর্ধেকেরও বেশি বেসামরিক নাগরিক। বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর। দ্বিতীয় সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি হবে মালদ্বীপ।
এ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে সেমির টিকিট নিশ্চিত করা নেপাল সাফের ব্যর্থতা ঘুচিয়ে ফাইনালে খেলতে চায়। অন্যদিকে বি গ্রুপে দুর্দান্ত পারফর্ম করা মালদ্বীপ নিজেদের সেরাটা দিয়েই ছক কষছে ফাইনালে ওঠার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে বিকেল 5:30টায়। ম্যাচ পাতানো সহ নানা বিতর্কে সাফের আগে আলোচনায় ছিল নেপাল ফুটবল দল। ফিক্সিং এর কারণে জাতীয় দলের বেশ কজন তারকা ফুটবলারকে ছাড়াই সাফ সুজুকি কাপে অংশ নেয় নেপাল। তবে আগের আসরে সেমিফাইনালে উঠলেও এবার সাফের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। সাফের পর বঙ্গবন্ধু গোল্ড কাপকে নিজেদের ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখছে নেপাল। এজন্য আসরের আগে দেশটির সাবেক তারকা ফুটবলার বালগোপাল মহার্জনকে ফুটবলারদের গড়ে তোলার দায়িত্ব তুলে দেয় দেশটির ফেডারেশন। গোল্ড কাপে নতুন ও পুরনোদের মিশেলে গড়া নেপাল 1 জয় ও 2 ড্র নিয়ে এ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বের ভুল শুধরে সেমিফাইনালে সেরাটা দিয়েই ফাইনালে উঠতে চায় নেপাল। প্রতিপক্ষ মালদ্বীপ এ গ্রুপ চ্যাম্পিয়ন হলেও তারুণ্যের শক্তি দিয়েই জয়ের ছক কষছে তারা। আমার দলের বেশিরভাগ ফুটবলারই বয়সে তরুণ, ওদের ভালো কিছু করার স্পৃহা আছে। মাঠে নিজেদের সেরাটা দিতে পারলে আমরা ম্যাচটা জিততে পারবো আশা করি। অন্যদিকে এবার সাফে দুর্দান্ত খেললেও সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল মালদ্বীপকে। সেই ক্ষত নিয়েই গোল্ড কাপে ভালো করতে মরিয়া রিকি হার্বার্টের শিষ্যরা। দলে কোনো ইনজুরি সমস্যাও নেই, তাই ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী মালদ্বীপ। গ্রুপ পর্বে আমার ফুটবলাররা বেশ ভালো করেছে, সে ধারাবাহিকতা সেমিফাইনালেও ধরে রাখতে চাই আমরা। নেপালকে সমীহ করে মাঠে নামবে আমার ফুটবলাররা, ফাইনালে ওঠাই আমাদের মূল লক্ষ্য। ফিফা র্যাঙ্কিং এ নেপালের চেয়ে এগিয়ে আছে মালদ্বীপ। রিকি হার্বার্টের দল যেখানে আছে 157তম স্থানে, সেখানে নেপাল আছে 196তম অবস্থানে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এসএ গেমসের খবর। ভারতীয় কোচের অধীনে 2.5 মাসের অনুশীলন ক্যাম্পে কৌশলগত বেশ উন্নতি হয়েছে, এমনটাই দাবি বাংলাদেশ পুরুষ কাবাডি দলের খেলোয়াড়দের। তবে ইনজুরি আক্রান্ত দলটির এখন অনেক উন্নতির জায়গা আছে বলে মন্তব্য করেছেন দলের ভারতীয় কোচ জগমোহন। পাশাপাশি 13 সদস্যের দলে 7 জনই নতুন খেলোয়াড় হওয়ায় এবারের এসএ গেমসে পদক পাওয়াটা বেশ চ্যালেঞ্জিং হবে মনে করেন খেলোয়াড়রা। 6 বছর আগে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল। একই বছর কলকাতায় ইন্দো বাংলা গেমসে স্বর্ণ জেতে তারা। তবে এরপর কয়েক বছর আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি তাদের। সাম্প্রতিক বছরগুলোর হিসেবে ছন্দপতনের শুরুটা সেখানেই। 2014 সালে কোরিয়ায় এশিয়ান গেমসে পদক শূন্য থাকা দলটি আসর থেকে বিদায় নিয়েছিল সবগুলো ম্যাচ হেরে। পরে থাইল্যান্ড বিচ গেমস থেকেও শূন্য হাতে ফিরতে হয় দেশের পুরুষ কাবাডি দলকে। 12তম এসএ গেমসের আগে সময় আছে 1 মাসেরও কম। ভারতীয় কোচ জগমোহনের অধীনে শেষ মুহূর্তের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে 13 সদস্যের দলটি, যার মধ্যে একেবারেই নতুন মুখ 7 জন। তার উপর ক্যাম্পে আছে ইনজুরির হানা। তারপরও বিদেশি কোচের কাছ থেকে পাওয়া 2.5 মাসের শিক্ষায় ভরসা খুঁজছেন খেলোয়াড়রা। উনি আমাদের লোডের পরিমাণটা অনেক বেশি দেন। এই লোড আমরা প্রাথমিক অবস্থায় নিতেই পারি নাই, কিন্তু এখন সেই লোডটা আমরা নিতে পারতেছি। তারপরে আমাদের মাঠের যে প্র্যাকটিসটা, এটা দেখা যাচ্ছে যে আগের যে টেকনিকে আমরা খেলতাম, সেই টেকনিকে অনেক ধরনের পরিবর্তন আনার চেষ্টা করতেছি। সিনিয়র প্লেয়ারদের ধারণা এবং প্রো কাবাডি খেলা দেখে প্লেয়ারদের আমরা কিছুটা করতে পারছি যে কে কিভাবে খেলবে, কার এগেইনস্টে কিভাবে খেলতে হবে। এদিকে গতানুগতিক ধরন থেকে খেলোয়াড়দের বের করে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশ দলকে দীক্ষা দিচ্ছেন বিদেশি কোচ। এদেশের কাবাডিকে এগিয়ে নিতে ভারতের প্রো কাবাডির আদলে বড় টুর্নামেন্ট আয়োজনে তাগিদও দেন তিনি। খেলাটা ধীরে ধীরে গতিশীল হয়েছে। আধুনিক খেলার সঙ্গে তাল মেলাতে আক্রমণ আর রক্ষণে আরো কৌশলী হতে হবে। দলটা একেবারে অনভিজ্ঞ, একদিন এটা পরিবর্তন সম্ভব নয়, তবে ওদের শেখার ইচ্ছেটা আছে। প্রো কাবাডির মতো টুর্নামেন্ট আয়োজনের ফলে ভারতে কাবাডি অনেকটা এগিয়েছে, বাংলাদেশেও এটা সম্ভব, তবে আয়োজকদের সদিচ্ছা থাকতে হবে। ভারতের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ হবার কথা থাকলেও সে আয়োজনে এখনো নেই কোনো অগ্রগতি। তাই এসএ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশের জাতীয় খেলাটির খেলোয়াড়দের পুঁজি শুধুমাত্র বিজিবি আর সেনাবাহিনীর বিপক্ষে খেলা দুটি প্রস্তুতি ম্যাচ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইন্টারনেট ব্যবহারে দেশে প্রতি 20 সেকেন্ডে ঘটছে একটি করে সাইবার অপরাধ। ক্ষতিকর প্রভাব পড়ছে ব্যক্তি ও জাতীয় জীবনে, নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়ার তাগিদ। এবার চট্টগ্রাম পুলিশের বিরুদ্ধে ছিনতাই, মাদক ব্যবসা ও আটকে রেখে অর্থ আদায়ের মতো অভিযোগ। বিভিন্ন মেয়াদে সাজার পরও কমছে না অপরাধ প্রবণতা। নবম দিনের মতো চলছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি। বিকেলে ফেডারেশনের বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত।
উন্নত দেশে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা কাজে লাগানোর উদ্যোগ ভারতীয় ব্যবসায়ীদের। যৌথ বিনিয়োগে এদেশে শিল্প স্থাপনের প্রক্রিয়া শুরু। এবং ইসলামের নামে সন্ত্রাসের বিরুদ্ধে নিউ ইয়র্কে প্রচারাভিযানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিবাদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।